দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। দুদকের তলবের আগে দেশ ছাড়া সাবেক আইজিপি বেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছেন? আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী পুলিশের এই কর্মকর্তা নিজের বিপদ বাড়াবেন? বিশেষজ্ঞরা বলছেন, জিজ্ঞাসাবাদে হাজির না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী আইনি পদক্ষেপে বাধা থাকবে না। শাস্তি হতে পারে সর্বোচ্চ 10 থেকে 12 বছর। গেল 4 মে পরিবারসহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন পুলিশের এই কর্মকর্তা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বেনজির সাহেব আসে না এই বাসায়? গত সপ্তাহে তো আসছিল শুনলাম। হ্যাঁ মালিকের নাম তো জানেন? হ্যাঁ নাম জানি। কি নাম? সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তাদের বিস্ময় বাড়ছে। 200-র অধিক দলিল জব্দের পর নতুন করে তার নামে বেনামে আরো কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। স্ত্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে। বেনজিরের দুর্নীতির ফিরিস্তি নিয়ে রাজনীতির মাঠ থেকে শুরু করে বিভিন্ন মহলে যখন আলোচনার খোরাক জোগাচ্ছে, তখন পরিবার সহ অনেকটাই আত্মগোপনে বেনজির। তথ্য বলছে, সম্পদ জব্দের আগেই পরিবার নিয়ে দেশ ছেড়েছেন তিনি। দুদকের দেওয়া চিঠি এখন পর্যন্ত পড়ে আছে তার অ্যাপার্টমেন্টের অভ্যর্থনা কক্ষেই। আজ থেকে 5 দিন আগে দিয়ে গেছে, আমরা রিসিভ করে রেখে দিছি। তারপরে আপনারা ওনার কাছে পৌঁছায় দেন না? ওনার ছিল না। কয় তারিখ থেকে ওনাকে দেখতেছেন আপনারা? আমি যতটুকু জানি যে সপ্তাহ 3 হয়েছে দেখিনি আমি। তার আইনজীবীদের সাথেও নেই কোনো যোগাযোগ। উনি আসলে 4 তারিখে দেশ ছাড়ছেন, সেক্ষেত্রে এখন দুদককে কিভাবে ফেস করবেন আপনারা? আমি এখনো জানি না, আমার সাথে কথা হইলে পরে জানাবো। আপনার সাথে কি কথা হয়েছে ওনার? না। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী 6 জুন দুদকের তলবে হাজির না হলে কি পদক্ষেপ নিবে সংস্থাটি? দুদকের জ্যেষ্ঠ এই আইনজীবীর মতে, মামলাসহ পরবর্তী যে কোনো আইনি পদক্ষেপ নিতে বাধা থাকবে না। আইন অনুযায়ী ওটা জারি হয়েছে, যেহেতু ওনার বাসার কেয়ারটেকার রিসিভ করেছে। এখন ওইটা দুদকে ওই নোটিশটা ওনার কাছে যাইছে কিনা সেটা আমার দেখার বিষয় নয়। ওনাকে ছাড়াই অনুসন্ধান পর্ব শেষ হবে। এর আগে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, পি.কে. হালদার সহ অনেক অভিযুক্ত পলাতক দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য ছাড়াই মামলা করে দুদক। কাজেই বেনজিরের ক্ষেত্রেও পরবর্তী পদক্ষেপ নিতে কোনো বেগ পেতে হবে না বলে মনে করেন দুদকের সাবেক এই মহাপরিচালক। যে বিস্তর প্রমাণাদি পাওয়া গেল তার বিপক্ষে আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্যের কিছুই নেই, সুতরাং এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা অভিযোগটা, এবং সেটা যদি হয় তাহলে মামলায় রূপান্তর হবে। সেই মামলায় 10 বছরের সাজার সর্বোচ্চ, একইভাবে মানি লন্ডারিং আইনে 12 বছরের সাজা। 23 ও 26 মে দুদকের দুদফা করা আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকার ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন আদালত। সুমন তানভীর, RTV, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি ও অর্থনীতি বিএনপির আমলে শুরু হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 15 বছর ধরে আন্দোলন করলো, নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। তিনি বলেন, বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, দোষী সাব্যস্ত হলে তার বিচার হবে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত দেশে তাকে আসতে, এখানে সরকার কোনো আপোষ করবে। যত অপরাধী হোক সব কিছুর বিচার হবে, ছাড় দেওয়া হবে না। দেশে 1975 সালের পর কোন শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি ও অর্থনীতি বিএনপির আমলে শুরু হয়েছে। এই দেশে 75 পরবর্তীকালে কোনো শাসক, কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া
সৎসাহস দেখাতে পারেনি শেখ হাসিনা সরকার, সেটা দেখিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী জীবনযাপন করছে বলে জানান সেতুমন্ত্রী। বিএনপি কখনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সুযোগ করে দিয়েছে, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন লুটেরা দেশ থেকে পালিয়ে গেলেও রাষ্ট্র বলে জানে না। এদেরকে ঠেকানো না গেলে দেশের স্বাধীন অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া ফাউন্ডেশনের আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, বর্তমান শাসক গোষ্ঠী ব্যাংক লুট আর দুর্নীতি করে পুরো জাতিকে ঋণের মধ্যে রেখে যাচ্ছে। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে তারা। ইমাজিন, আর্মির সেনাবাহিনীর প্রধান সাবেক আইজি, তাদেরটা বেরিয়ে আসছে, সংসদ সদস্য। বিএনপি মহাসচিব বলেন, এ কেমন রাষ্ট্র? বেনজির পালিয়ে গেলেও সরকার জানে না। হাজার হাজার কোটি টাকা আপনার লোপাট হয়ে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু, আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নাড়াতে পারবে না। কোনো সরকার না, এটা বর্গী ডাকাত, লুটেরা। এদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, আপনার এই দেশের অস্তিত্ব থাকবে না। আমি আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে পারবো না। সব শ্রেণী পেশার মানুষকে গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই, যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারবো। জাহিদ রহমান, RTV, ঢাকা। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী 12 জুন এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছে আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেয়। আদালত শুনানির শুরুতে ইউনূস সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে ইউনূসের আইনজীবী মামলা থেকে ডক্টর ইউনূস সহ অন্যদের অব্যাহতি দেওয়ার আবেদন করে। উভয় পক্ষে শুনানি নিয়ে আদালত অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ঠিক করে। ডক্টর ইউনূস বলেন, লোহার খাঁচায় দাঁড়ানো অভিশপ্ত জীবনের অংশ। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। কিছুটা ভুয়া না, অর্থাৎ ডক্টর ইউনূসকে কিভাবে জড়ানো যায়, কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায়, এটাই আমাদের আবেদন। আমরা যুক্তিতর্ক প্রদর্শন করেছি, তারাও যুক্তিতর্ক প্রদর্শন করেছেন। মাননীয় আদালত উভয়ের শুনানি অন্তে 12 তারিখে আদেশ প্রদান করবেন বলে জানিয়েছেন। যে অভিযোগের কোনো ভিত্তি নেই, যেটার ব্যাপারে আমরা আপনাদেরকে সবাইকে জানিয়েছি ঘটনা কি ঘটেছিল। এটা আমার কাছে খুব কঠিনভাবে আমার মনে দাগ কেটেছে, কষ্ট লেগেছে, কারণ আমার পরিবারকে আক্রমণ করেছে। মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়ার সময় দেশটিতে 16,970 জন কর্মী যেতে পারেনি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়া শ্রম বাজারে সংকট নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এর সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। শরীয়ত খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে সিন্ডিকেট যেন নিয়মে পরিণত হয়েছে। অনিয়মের কারণে দেশটিতে বারবার শ্রমবাজার বন্ধ হলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। সবশেষ গেল মাসে সিন্ডিকেটের কারণে ফের বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। এ চক্রে বেশ কয়েকজন সংসদ সদস্যের নামও উঠে আসে। এছাড়া আওয়ামী লীগ নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ বেশ কয়েকজন এই তালিকায় আছেন। তবে এবার এমপি মন্ত্রী কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সবকিছু তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে
যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চিনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। সিন্ডিকেটের কবলে বিমানের টিকিটের কারণে মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 17,000 কর্মী। 30,000 টাকা মূল্যের টিকিটের দামও লাখ টাকা হয়ে যায়। কর্মীদের যেতে না পারার কারণ খুঁজতে 6 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে, এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া বিমানের টিকিট সহ সব ধরনের অনিয়ম খতিয়ে দেখবে তদন্ত কমিটি। ওদেরকে সম্মানের সহিত তাদেরকে তদারকি করা। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় 78,000 টাকা, আর এসব শ্রমিক থেকে নেওয়া হয় 4.5 থেকে 6.5 লাখ টাকা। তাই কত টাকা ক্ষতিপূরণ দেয়া হবে সে বিষয়টি স্পষ্ট করেনি মন্ত্রণালয়। শরীয়ত খান, RTV, ঢাকা। যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে বাংলাদেশ তাদের নিয়ে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধ নয়, শান্তির পক্ষে কাজ করবে বাংলাদেশ। এ সময় উন্নয়নের সকল সুবিধা ভোগের পরও যারা দেশের সমালোচনা করেন তাদের বিষয়ে সচেতন থাকতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপ্তির ভিডিওচিত্র নির্মাণ করেছে দেশের এক ঝাঁক তরুণ। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নির্বাচিতদের নিজের হাতেই সম্মাননাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সৃষ্ট ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন সরকার প্রধান। যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, শত্রুমুক্ত করতে হবে, এই চেতনাই কিন্তু ছিল। এই চেতনাটা সৃষ্টি করা কিন্তু একটা বিরাট কাজ ছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশের মানুষের মাঝে এই চেতনাটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন, এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। উন্নয়ন অগ্রযাত্রায় সুবিধাভোগী সমালোচকদের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না করুক, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল। আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়, অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আজকে বাংলাদেশ স্বাধীন, এখন আমরা আমাদের মতো করে দেশটাকে করতে পারি, সেটাই আমি বলবো যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। আমাদের ছেলেমেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। বন্ধুত্ব ও শান্তি বজায় রেখেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। মারুফ রেজা, RTV, ঢাকা। সবাই ভালো থাকো। চট্টগ্রামে নগরীর ইসলামী ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ উঠেছে। নগরীর চকবাজার শাখায় এ ঘটনা ঘটে। 2 দিন আগে এটি ঘটলেও জানাজানি হয়েছে গত শনিবার। এ ঘটনায় আদালতে মামলার কথা বলছে ভুক্তভোগী, আর ব্যাংক বলছে লকারে গ্রাহক কি রাখছে বা কতটুকু রাখছে সে ব্যাপারে কোনো রেকর্ড রাখা হয় না। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার গায়েব, এমন ঘটনা শুনে যে কেউ অবাক হবেন। সম্প্রতি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নগরীর চকবাজার শাখায় এমন ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রোকেয়া বাড়ির দাবি, ওই শাখার গ্রাহক তিনি দীর্ঘদিন ধরে একটি লকারও ব্যবহার করছেন, সেখানে তার 149 ভরি স্বর্ণালংকার জমা রাখেন। গত বুধবার লকার থেকে স্বর্ণালংকার আনতে ব্যাংকে গেলে লকারটি খোলা দেখতে পান। বিষয়টি স্থানীয় থানায় অবহিতও করেন। 29 তারিখ গিয়ে দেখলাম যে ওই যে পুরা আমার লকারটা পুরা খোলা,
লকার ইনচার্জ উনি প্রথমে তো উনি ঢুকে বলতেছে ম্যাডাম আপনার লকারের নাম্বার কত? আমি বলছি আমার লকার তো 44। বলছি ম্যাডাম আপনার লকার তো খোলা। আমি আমার লকার কেন খোলা হবে? আমি তো ওই মুহূর্তে ফিটে হওয়ার মতন উপক্রম, চেয়ার একটা ছিল, চেয়ারে বসে হেলান দিয়ে বসেছিলাম 5 মিনিটের মতো। ব্যাংকের লকারে রাখা গায়েব হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে 40 পিস চুড়ি, যার ওজন 60 ভরি, গলা ও কানের অলঙ্কার 25 ভরি, 10 ভরি ওজনের একটি গলার সেট, 28 ভরি ওজনের 7টি গলার চেন, 15 ভরি ওজনের 4টি আংটি, 30 জোড়া কানের দুল, যার ওজন 11 ভরি। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী। হাত ঢোকার পর দেখলাম সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই, পিছনের দিকে 7-8টা প্যাকেট না, জাস্ট বক্সের মধ্যে রাখি তো 7-8টা বক্স, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল পাইছি, আর 5-6টার ভিতরে নাই, খালি। এই ঘটনা শুনে অন্যান্য গ্রাহকরাও আতঙ্কে রয়েছেন, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শাখা ব্যবস্থাপক। শুনছি যে লকার একটু প্রবলেম হয়েছে, গোল চলে গেছে, এই জন্য চেক করতে আসছে। তো নিউজটা পাওয়ার পরে সাথে সাথে মানে নার্ভাস হয়ে গেছিলাম অনেক বেশি। আমাদের দৃষ্টিতে আমরা যে অভিযোগ করছি এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই, যেহেতু চুরির অভিযোগ করেছেন, কারণ কোনো চুরি হওয়ার সংক্রান্ত হওয়ার ব্যাপারে এখানে কোনো সুযোগ নেই। তাহলে ক্লায়েন্ট চাবি ওনার কাছে, উনি বন্ধ করেন, উনি খোলেন, এই জন্য এখানে কোনো সিসি ক্যামেরাও নেই, সব কিছু ওনার হাতে, উনি কী রাখছেন না রাখছেন। তথাপি অভিযোগ করছেন বলে আমরা একটা খতিয়ে দেখার জন্য সময় নিয়েছি। ব্যাংকের লকার থেকে স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটনের দাবি ভুক্তভোগী গ্রাহকের। ইমরুল কায়েস, RTV। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। আর রূপকল্প 2041 বাস্তবায়ন করতে হলে বীমা সেক্টরকে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল। শুক্রবার কক্সবাজার ন্যাশনাল লাইফে 2 দিনব্যাপী হাই পারফরমেন্স লিডার্স কনফারেন্সে একথা বলেন তারা। এই সময় বঙ্গবন্ধু শিক্ষা বীমা বৃত্তি সহ 5 কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। বিলাল হোসেনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কক্সবাজারে আয়োজন করে হাই পারফরমেন্স লিডার্স কনফারেন্স। 2010 সাল পর্যন্ত সৈকত নগরীতে এই সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে আসা প্রায় 10,000 বীমাকর্মী। শুরুতেই বঙ্গবন্ধু শিক্ষা বীমা বৃত্তি সহ 5 কোটি টাকার বীমা দাবির চেক তুলে দেন কোম্পানির চেয়ারম্যান। এ সময় বিগত দিনের প্রতিষ্ঠানের সাফল্য তুলে ধরে কর্মীদের দিক নির্দেশনা দেন কোম্পানির পরিচালক বিলকিস নাহার, CFO ও DMD প্রবীর চন্দ্র দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ন্যূনতম 30% থাকতে হবে। বঙ্গবন্ধু শিক্ষা বীমার প্রতি ন্যাশনাল লাইফ গুরুত্ব দিয়েছে জানিয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বীমা দাবি পরিশোধ দেরি হলে দেশে বীমা খাতের সুনাম ক্ষুণ্ণ হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বীমা পেশায় কাজ করেছেন। আমরা জাতীয় বীমা দিবস পেয়েছি। আমি অনুরোধ করব প্রত্যেকটা বীমা কোম্পানি যদি সময় মতো দাবি পরিশোধ করে তাহলে প্রত্যেকটা কোম্পানির বীমা প্রিমিয়াম অনেক গুণে বেড়ে যাবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব বলেন, কিছু প্রতিষ্ঠান বীমা দাবি পরিশোধের মান ঠিক রাখতে না পারায় এই সেক্টর এখনো পুরোপুরি এগিয়ে যেতে পারছে না। যে পেছনের এক সারি আছে যারা আমাদের মানটাকে ঠিক রাখছে না, তারা সেভাবে ভূমিকা পালন করতে পারছে না। আমরা করছি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আরো অনেক কিছু করে সময় উপযোগী করে সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ করবে। তাই সেটা করতে হলে সকল সেক্টরের ভূমিকা দরকার, তাই না? বীমাকে বাদ দেওয়া যাবে না। বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ন্যাশনাল লাইফ, ফলে বীমার প্রতি মানুষের কাছে আস্থা বাড়ছে বলে জানান কোম্পানির চেয়ারম্যান। বাংলাদেশের অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছি আমরা, এবং আমরা বিপুল পরিমাণে এখানে কর্মসংস্থান হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারও বিমার প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। উনি বিমা সেক্টরটাকে আপনার ব্যাংক সেক্টরের পরেই উনি বিমা সেক্টরটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চায়। এ সময় ব্যবসায়িক সাফল্যের জন্য এরিয়া ও জোন প্রধান সহ বীমা কর্মীদের মাঝে স্বর্ণপদক ও পুরস্কার বিতরণ করা হয়। রুহুল আমিনের পরে আসবেন কিশোরগঞ্জ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।
টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে রাতে পাপুয়া নিউগিনি বিপক্ষে মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সি গ্রুপের ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। এবারে বিশ্বকাপে সি গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অব ডেথ। এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি আফগানিস্তান ও নিউজিল্যান্ড দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে এগিয়ে থাকবে। এছাড়াও এই গ্রুপে আছে নবাগত উগান্ডা। এর আগে 2012 ও 2016 সালে টি-20 বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 2021 সালে টি-20 বিশ্বকাপ খেলেছিল পাপুয়া নিউগিনি। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছতে নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের 52তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। গতানুগতিক স্কাউটিং কার্যক্রমের পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে জনমত গড়ে তুলতেও স্কাউট নেতৃবৃন্দকে এগিয়ে আসার তাগিদ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের বিগত বছরের কার্যক্রমের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। আমাদের শিশু, কিশোর ও যুব সমাজকে ব্যাপকভাবে স্কাউটিংয়ের আওতায় আনার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের স্কাউট আন্দোলনকে জোরদার করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 4 কমিশনার উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে ডক্টর ইফতেখারুজ্জামান জানান, তারা নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন। সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন করার জন্য ইসিকে অনুরোধ করেছে টিআইবি। এরপর সিইসি বলেন, টিআইবির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইনের মধ্যে থেকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা করণীয় তাই করবে ইসি। হলফনামায় কে কি সম্পত্তির বিবরণ দিল সেটা আমাদের কাছে থাকবে, আমাদের তথ্য ভাণ্ডারে থাকবে। আমরা সেটা আপলোড করে দিচ্ছি। আপলোড করছিলাম তা নয়, কিন্তু সেখান থেকে ওনারা তথ্য নিতে পারেন, আমরা সহযোগিতা করব। যে কেউ তথ্য নিতে পারেন, দুদক নিতে পারেন, কিন্তু আমাদেরকে বলা হয় নাই তাদের হলফনামাগুলো, তাদের প্রপার্টি স্টেটমেন্ট বিশ্লেষণ করে আমাদেরকে পদক্ষেপ নেওয়ার কোনো কর্তৃত্ব বা কোনো দায়িত্ব আমাদেরকে আরোপ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি কমিশন, নির্বাচন কমিশন, এই ধরনের সংস্থাগুলো, তাদের জন্য আমরা এক ধরনের গোল্ড মাইন বের করে দিয়েছি, যার ইচ্ছা করলে কিন্তু জবাবদিহিতা নিশ্চিতের একটা সুযোগ সম্ভাবনা তৈরি হয়। নির্বাচনী ব্যবস্থা যেটি আছে সেটি আমাদের 53 বছর স্বাধীনতার পর আমরা সুপারিশ করেছি, এটাকে পরিবর্তনের বা নতুন করে ঢেলে সাজানোর দরকার। ময়মনসিংহ সদর উপজেলার মনতলায় সেতুর নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কালো ব্যাগে মোড়ানো মৃতদেহটির 2 পা ও শরীর থেকে মাথা আলাদা অবস্থায় পাওয়া যায়। এদিকে বগুড়া শহরের বনানী এলাকার আবাসিক হোটেল কক্ষ থেকে মা ও 11 মাস বয়সী ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়া নদীতে একটি কালো ব্যাগ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মনতলা এলাকায় ব্রিজের নিচ থেকে পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। চেহারা দেখে স্থানীয়দের ধারণা অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে সুতিয়া নদীতে লাশ ফেলে গেছে। ওই মাথা তো আলাদা করে দিয়েছে আর ঠ্যাং ঠুং তো ওই বিটকেসের মধ্যে ভরা। এখানে সকালবেলা আমাকে একজন ফোন দিয়ে বলতেছে যে মনতলা ব্রিজের নিচে একটা গলা কাটা মাথা পাওয়া গেছে। তারপর আমি দেখলাম কি আমাদের এলাকায় এরকম পরিচিত না, এরকম দেখা যাইতেছে। তারপর আমি থানায় ইনফর্ম করলাম। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে জানিয়েছে ময়মনসিংহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির। লাশটা 4 টুকরো করা হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে লাশের বডিগুলো টুকরো করা হয়েছে। সেখান থেকে আমরা ধারণা করছি যে এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং মূলত এই হত্যাকাণ্ডটা গোপন করার উদ্দেশ্যেই তারা হয়তো কোনো দূর থেকে এসে এখানে
উপর থেকে লাশটা নিচে ফেলে দিয়ে যায়। আমরা লাশ শনাক্ত এবং এর সাথে যারা জড়িত আছে সেটা বের করার চেষ্টা করছি। যারাই জড়িত থাকুক তাদের সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে বগুড়ার শাহজাহানপুরের বনানী এলাকায় শুভেচ্ছা নামে একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে মা আশামণি ও 11 মাস বয়সী ছেলে আব্দুল্লাহ আল রাফির মাথাবিহীন দেহ খাটের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। সেই মার্কেট করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিছি, বাড়িতে পৌঁছে নেই, আমি খুব টেনশনের মধ্যে আছি। এখন আমি কি বুদ্ধি করবো আমার কোন আপু, আমার তো মাথা খেলতেছে না। এই ঘটনায় আশামণির স্বামী সেনা সদস্য আজিজুল হককে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে সে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। আগামী 17 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ঈদ উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সকাল 8টা থেকে অনলাইনে 100% টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ঘন্টায় শেষ হয়ে গেছে রংপুর বিভাগের সব টিকিট। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500টি, যা 100% অনলাইনে বিক্রি করা হবে। আজ দেওয়া হয় 12 জুনের টিকিট। 13 জুনের আসন বিক্রি হবে কাল। 14 জুনের টিকিট 4 জুন, 15 জুনের টিকিট 5 জুন এবং 16 জুনের টিকিট বিক্রি হবে 6 জুন। বর্তমান সংকুচিত অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে উচ্চ প্রবৃদ্ধি নয়, আগামী বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা। সরকারের ব্যর্থতায় উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছে মানুষ। কম আয়ে বেশি দামে খাবার কিনতে বাধ্য হচ্ছে। অর্থনীতি ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিপিডি। সেলিম মালিকের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, দেশে ডলার সংকট, রিজার্ভের পরিমাণও দিন দিন কমছে, রপ্তানি ও রেমিটেন্সেও নেই তেমন সুবাতাস। সব মিলিয়ে ভয়াবহ চাপে দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। সিপিডি বলছে এবার উচ্চ প্রবৃদ্ধির কৌশল থেকে বের হয়ে অর্থনীতির স্থিতিশীলতায় জোর দেওয়া উচিত। আমরা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে উচ্চ প্রবৃদ্ধির টার্গেট ধরে এগোনোর চেয়ে সামষ্টিক স্থিতিশীলতা অর্জনটাই সরকারের বেশি প্রাধিকার পাওয়া উচিত। সিপিডির গবেষণায় চরম মূল্যস্ফীতিতে ফুঁসছে সাধারণ মানুষ। সার্বিক মূল্যস্ফীতি 9 থেকে 10% বলা হলেও চাল, ডাল, চিনি, পেঁয়াজ সহ মশলার দাম বেড়েছে 17 থেকে 310% পর্যন্ত। আমরা হলাম গরিব আয়ের দেশ, কিন্তু আমাদের দেশে খাদ্য আয়ের পিছনে এই সবগুলো দেশের থেকে আমরা বেশি ব্যয় করি। এটা তো হতে পারে না। আমরা আয় করি কম, অথচ আমাদের খাবারের পিছনে ব্যয় করতে হয় সবচেয়ে বেশি। আমরা কোন অর্থনীতিতে রয়েছি? সুতরাং এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না যে আমাদের আয়ের সাথে সঙ্গতিহীনভাবে আমাদের খাদ্য ব্যয় বাড়ছে এবং তার ভুক্তভোগী হচ্ছেন গরিব এবং সাধারণ মানুষ। আমরা মনে করি যে এক্ষেত্রে শুধুমাত্র সরকার যে উদ্যোগ কিছু নিয়েছেন সে উদ্যোগগুলো অপর্যাপ্ত। ঘোষণা হতে যাওয়া প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটের 1,28,000 কোটি টাকাই যাবে আগের ঋণ নেওয়া সুদ পরিশোধে। সংস্থাটি বলছে এতে অর্থনীতিতে চাপ আরো বাড়বে। বর্ধিত আকারে এই ঋণ নেবার কারণেও কিন্তু বেসরকারি খাতের জন্য ঋণ প্রাপ্যতা কিছুটা হলেও টাইটেনিং এর ভিতরে রয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ খাতের জন্য অনেক ক্ষেত্রে খুবই শর্ট টার্ম ঋণ নেওয়া হচ্ছে ঋণের সুদ পরিশোধের জন্য। এই জায়গাগুলো কিন্তু ভবিষ্যতে বা পরিণামে কিন্তু আরো বড় মাথা ব্যথার কারণ হতে পারে বলে আমাদের কাছে মনে হয়। সিপিডির মতে সংকট সমাধানে শর্টকাট পন্থা নেই, কর্মকৌশল প্রণয়ন করতে হবে দীর্ঘমেয়াদী। জিডিপি গ্রোথ ওই অর্থ বছরে হয়েছে। সেলিম মালিক, RTV, ঢাকা। আগামী অর্থ বছর থেকে স্থায়ী 10,000 দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। আওতায় আসবে মধ্যবিত্তরাও। জুন মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে এমন কথা জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি আশা করেন উৎপাদন ভালো হওয়ায় চালের দাম আর বাড়বে না। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট, জানাচ্ছেন শাকিবুর রহমান। কোরবানির ঈদের আগে ন্যায্য মূল্যের টিসিবির পণ্য পাবেন 1 কোটি ফ্যামিলি কার্ডধারী। রাজধানীর পল্লবীতে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
এবার প্রতি লিটার 100 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডালের সঙ্গে যুক্ত হয়েছে 30 টাকা দরে 5 কেজি চাল। সঙ্গে বিশেষ বরাদ্দে কেবল ঢাকায় 70 টাকায় 1 কেজি চিনি মিলবে। আমাদের যে পণ্য বিক্রয় কার্যক্রম বরাবরের মতো এবারও পণ্য বেশি দেওয়ার অনুরোধ ছিল উপকারভোগীদের। সক্ষমতা বাড়াতে কাজ করছে টিসিবিও। 5 কেজি চাইলাম 3-4 দিন হয় 5 জন ফ্যামিলির ভিতরে, তাই এতে তো হয় না, আরটু বাড়াই দিলে আমাদের জন্য ভালো হয়। 20 কেজি চাল দিলে আমরা 20 দিন চলতে পারতাম, যে 5 জন খাবেন না, হ্যাঁ আরো 2 দিন বাড়ে চলতে পারতো। একলা ইনকাম করি তো দাম একটু কম, ফ্যাসিলিটি ভালো। যেখানে ডিলার কম আছে সেখানে নতুন ডিলার নিয়োগ দিয়ে ডিলার সংখ্যা বাড়ানো, আর যেখানে বেশি আছে সেখানে বরাদ্দ বাড়িয়ে দিয়ে ডিলারদের ভিতরে একটা সমন্বয় তৈরি করা। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার সহযোগিতায় 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে আগামী অর্থবছর থেকে পণ্য বিক্রি হবে। এতে সুবিধাভোগীর আওতা বাড়বে। আগামী অর্থবছর থেকে আমরা স্থায়ী দোকানে এই পণ্যগুলি সুবিধাভোগীরা যখন তাদের সময় হয় কাজ শেষে তারা তাদের পণ্যটা নিয়ে যাবে। রাশিয়ার সাথে একটা চুক্তি সই হয়েছে, আরো কয়েকটা দেশের সাথে আমরা চুক্তি সই করার চেষ্টা করতেছি, যাতে আমরা সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমরা বাংলাদেশে টিসিবির মাধ্যমে নিয়ে আসতে পারি এবং ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি। ধানের বাম্পার ফলনে চালের দাম আর বাড়বে না বলে আশা বাণিজ্য প্রতিমন্ত্রীর। ধানের যে উৎপাদন এবং চালের যে মূল্য, ইনশাআল্লাহ চালের মূল্যটাও আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। সাকিবুর রহমান, RTV, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি বলেছেন, গত 25 বছরের কঠোর পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি টেকসই ও প্রথম সারির ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও কর্পোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবার কাজ করা হবে। ব্যাংকটির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর আগে মাস্টার কার্ডের পক্ষ থেকে মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে ব্যাংকিং সম্পর্ক স্থাপন সংক্রান্ত প্রিন্সিপাল লাইসেন্স হস্তান্তর করা হয়। এর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা বিশ্বব্যাপী মাস্টার কার্ডের সব সুবিধা উপভোগ করতে পারবে। আজ এই বিশেষ দিনে আমি আমাদের সকল গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মী এবং সকল সুবিধার কাছে মার্কেন্টাইল ব্যাংকের সাথে যুক্ত থাকার জন্য এবং যারা আমাদের সাথে ব্যবসা করে আসছে আমরা তাদের সকলকে কামনা করি। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতে ক্ষমতার মসনদে আবারও বসছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার 7ম দফার ভোট গ্রহণ শেষে প্রকাশিত বিভিন্ন বুথ ফেরত জরিপে এ আভাস পাওয়া গেছে। জরিপের ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হতে পারেন 350টিরও বেশি আসনে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আভাস মিলেছে 350 আসন পেতে যাচ্ছে এনডিএ জোট। 543 আসনের লোকসভা নির্বাচনে জরিপে দ্বিতীয় অবস্থানে আছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট, যারা পেতে পারে 142টি আসন। শনিবার ভোট শেষে 4টি সংস্থার বুথ ফেরত জরিপ সমন্বয় করে ভোটের ফলাফলের এ আভাস দিয়েছে এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া। নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে প্রয়োজন 272 আসন। বুথ ফেরত জরিপ বলছে 2014 ও 2019 সালের মতো এনডিএ জোট থেকে অনেকটাই পিছিয়ে বিরোধী ইন্ডিয়া জোট। 2019 সালের নির্বাচনে বিজেপির এনডিএ জোট পেয়েছিল 352টি আসন। জরিপের আভাস ঠিক থাকলে তৃতীয়বারের মতো সরকার গঠন করবে নরেন্দ্র মোদীর এনডিএ জোট। আর প্রকৃত চিত্র ভিন্ন হলে বিজেপির রাজত্ব শেষে কে বসবেন ভারতের ক্ষমতার মসনদে, সেটি এখন দেখার বিষয়। मतदान कर रहे हैं प्रधानमंत्री नरेंद्र मोदी। প্রায় 6 সপ্তাহ ধরে 7 দফায় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ শেষ হয় শনিবার, যা শুরু হয়েছিল গেল 19 এপ্রিল। ভোট গণনা শেষে আগামী 4 জুন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। ইমতিয়াজ আহমেদ, RTV।
টানা চতুর্থবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠল বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে 41-18 পয়েন্টে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। মিরপুর শহীদ সরওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতার আশায় পানি ঢেলে খেলার শুরু থেকে আধিপত্য প্রতিষ্ঠা করে লাল সবুজের দল। খেলার 6ষ্ঠ মিনিটেই তুলে নেয় লোনা। এরপর আরও দুটি লোনা তুলে নেন আরদুজ্জামান জিয়ারা। দু দলই তুলনামূলক রক্ষণাত্মক কৌশলে খেললেও ফল পক্ষে নেয় লাল সবুজরা, পা রাখিয়ে শিরোপা ধরে রাখার শেষ মঞ্চে। এদিকে দ্বিতীয় সেমিফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাই ব্রেকারে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের সঙ্গী হয়েছে নেপাল। মূল সময়ের খেলা 50-50 পয়েন্টে ড্র হয়। জাতীয় খেলার মর্যাদা পায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি, যেটা উদযাপন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।